গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তোমরা অনেকেই রসায়নের অজৈব পাঠ, যেখানে আমরা অনেক রকম বিক্রিয়া পাই এবং সেই বিক্রিয়ায় বিক্রিয়াত পদার্থগুলো কী উৎপন্ন হবে, তার ব্যালেন্স, সেই সম্বন্ধে তোমরা অনেকেই ভয় পাও এবং রসায়নটাকে সেই কারণে সবাই তোমরা ভয় পাও এবং অনেকেই ভাবো যে রসায়ন মানে শুধু মুখস্থ করতে হবে। তা কিন্তু একেবারেই নয়। আজকে আমার এই ভিডিওটা তোমরা লক্ষ্য করো, তাহলে তোমাদের ভীতি কিছুটা হলেও কমবে। প্রথম বলি যে রসায়নে বা অজৈব রসায়নে যে বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, তার মধ্যে সবচেয়ে জটিল প্রকারের বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। কারণ এই জারণ বিজারণ বিক্রিয়াগুলো তার প্রকৃত কৌশল বা কী প্রোডাক্ট হবে সেটা তোমরা বুঝে উঠতে পারো না। আজকে আমরা এমন একটা ভিডিও করছি, দেখো, জারণ সংখ্যা, তার গণনা এবং প্রয়োগ। তোমরা যদি এই গণনা, প্রয়োগ বা জারণ সংখ্যা জিনিসটা পুরোপুরি বুঝতে পারো, তাহলে তোমাদের দেখবে রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে তোমাদের ধারণাটা অনেক স্বচ্ছ হবে। তো প্রথম বলি, জারণ সংখ্যা বা জারণ অবস্থাটা কোথা থেকে আসছে। তোমরা যে ছোটোবেলা থেকে দেখো পড়েছো জারণ বিজারণ বিক্রিয়া, সেখানে তোমরা অক্সিজেন যোগ বা হাইড্রোজেন বিয়োগ এরকমভাবে তোমরা হচ্ছে জারণ পড়েছো বা বিজারণও পড়েছো এবং পরবর্তীকালে ইলেকট্রনীয় মতবাদ পড়েছো। সেখানে দেখেছো কি না, যায় ইলেকট্রন, অর্থাৎ যারা ইলেকট্রন বর্জন করে সেটা জারণ, ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ। এইভাবে পড়াশোনা করেছো। কিন্তু আজকে আমরা দেখেছি যে পৃথিবীতে যত যৌগ আছে সবাই আয়নীয় যৌগ নয়, সমযোজী যৌগই আছে বেশি। এই সমযোজী যৌগগুলো প্রত্যক্ষভাবে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। তো তাদের ক্ষেত্রে আমরা জারণ বিজারণ বিক্রিয়া কীভাবে ব্যাখ্যা করব, এটা আমাদের একটা প্রধান সমস্যা হয়ে দাঁড়ায়। তখন আমরা নতুনভাবে চিন্তাভাবনা করে এই জারণ সংখ্যা বা জারণ অবস্থা তত্ত্বটা আনি। যে তত্ত্বটা যদি তোমরা ভালোভাবে বোঝো, তাহলে আয়নীয় যৌগ, সমযোজী যৌগ বা যে কোনো প্রকার জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এটা আমাদের প্রযোজ্য হবে। ঠিক আছে? তো প্রথম বলি জারণ অবস্থা। জারণ অবস্থা মানে কি না, কোনো যৌগ, যেমন জলই বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, যে কোনো যৌগ বা তড়িৎযোজী যৌগ, তার মধ্যে কোনো একটা মৌলের পরমাণু জারণ বিজারণের যে অবস্থায় থাকে, সেই অবস্থাকে ওই মৌলটির জারণ অবস্থা বলে। যেমন ধরো আমি সিম্পল বলি যে ক্যাটায়ন। ক্যাটায়ন কীভাবে তৈরি হয় না, একটা মুক্ত পরমাণু ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন হয়। তো ইলেকট্রন বর্জন মানে জারণ, তাহলে ক্যাটায়নটাকে বলবো আমরা তার জারিত অবস্থা। এই জারিত অবস্থা কার সাপেক্ষে বললাম না, মূল মুক্ত মৌলটার সাপেক্ষে। ঠিক একইভাবে একটা অ্যানায়ন, সে মুক্ত মৌল অপেক্ষা কী করে না, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস চার্জ অ্যানায়নে পরিণত হয়। তো ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ এটা বিজারিত অবস্থা। ঠিক আছে? তাহলে জারণ অবস্থা মানে কি, একটা অণু তৈরি হচ্ছে বা একটা যৌগ তৈরি হচ্ছে, সেখানে পরমাণুটা জারণ বিজারণের কোন অবস্থায় আছে সেটাকে আমরা বলছি জারণ অবস্থা। এবার সেই অবস্থাটাকে আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করছি, যেটাকে বলছি আমরা জারণ সংখ্যা। ঠিক আছে? যেমন ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়নটাকে বলবো আমরা পজিটিভ জারণ অবস্থা, সেটাকে পজিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর অ্যানায়নের জারণ সংখ্যাটাকে নেগেটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করব। অ্যাকচুয়ালি এটা বিজারণ অবস্থা, বিজারণ অবস্থাটাকে জারণ সংখ্যা দিয়ে প্রকাশ করছি বলে সেটাকে ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবং এটাকে পরিমাপ করবো কীভাবে না, যৌগের মধ্যে কোনো মৌলের পরমাণুকে মুক্ত অবস্থার সাপেক্ষে। এই মুক্ত অবস্থা মানে কি না, মৌলিক অবস্থা, মৌলিক অণু। যেমন ধরো আমি কার্বনের মৌলিক যেটা পাওয়া যায়, আমার গ্রাফাইট বা আমার হীরক, তার সাপেক্ষে যদি আমি কার্বন ডাইঅক্সাইডে যাই, সেইখানে আমি দেখব যে কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইডে আসতে সে ইলেকট্রন গ্রহণ করে এসেছে না বর্জন করে এসেছে। ঠিক আছে? বা জারণ বিজারণের কোন অবস্থায় আছে সেইটাকে আমরা জারণ সংখ্যা দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? তাহলে মুক্ত অবস্থার সাপেক্ষে যৌগের অণুতে যে অবস্থায় আছে সেই অবস্থায় পরিণত হতে যে পরিমাণ জারণ বা বিজারণের প্রয়োজন, সেই সংখ্যাটাকে আমরা জারণ সংখ্যা বলবো। এটাকে আমরা আরও উদাহরণ দিয়ে যত বুঝবো তত ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরো আমি একটা প্রথমে আয়নীয় যৌগই নিচ্ছি, ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইডে কি, এতে Fe2+ আর Cl- আয়ন আছে। তো যেহেতু আয়রনটা ক্যাটায়নিক স্তরে আছে, তাই এটা জারিত অবস্থায় আছে। যদি আমি ফেরিক ক্লোরাইড নিই, সেখানেও ক্যাটায়ন অবস্থায় আছে ফেরিক আয়ন, তো এটাও জারণ অবস্থায় আছে। কিন্তু দুজনের জারণ অবস্থা সেম নয়, একজন 2+, একজন 3+। সেই জন্যে Fe এর জারণ সংখ্যা এখানে দেখো +2, কিন্তু ফেরিক ক্লোরাইডের জারণ সংখ্যা হচ্ছে +3। কিন্তু এই দু ক্ষেত্রেই ক্লোরিনটা -1 আয়নীয় অবস্থায় আছে, অ্যানায়ন, তাই উভয় যৌগিক ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1।
ঠিক আছে, অর্থাৎ আমি একটা আয়নীয় যৌগতে দেখালাম যে পজিটিভ অবস্থায় আছে মানে জারণ সংখ্যাটা প্লাস, নেগেটিভ হচ্ছে মাইনাস, এবং সেই অনুযায়ী আমরাও ব্যবহার করতে পারি। এবার আমরা একটু ডিটেলসে জারণ সংখ্যা কী করে নির্ণয় করতে হয় বা কীভাবে গণনা করব সেটা আমরা এখন আলোচনা করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। প্রথম বলি যে জারণ সংখ্যা যে আমরা করছি এটা মুক্ত অবস্থায় কি দেখেছিলাম, মুক্ত অবস্থা মানে মৌলিক অণু, যেমন ধরো সোডিয়াম মেটাল বা পটাশিয়াম মেটাল ধাতু, এইগুলোকে মুক্ত অবস্থা বলবো, অর্থাৎ অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত নেই এমন অবস্থা। যেমন ধরো হাইড্রোজেন, হাইড্রোজেনের অণুটা কি না, এটা মুক্ত অবস্থায় হাইড্রোজেন অণুটা পাওয়া যায়। অক্সিজেন, ফসফরাস, হিলিয়াম, সালফার বা ধাতুগুলো বা ওজোন, এরা সবাই কি আছে না মৌলিক অণু। এই মৌলিক অণুতে প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যাকে আমরা শূন্য ধরে নেব, ঠিক আছে। তার মানে এই অবস্থায় আসতে গেলে সে যেন কোনো ইলেকট্রন গ্রহণ বর্জন কিছু করে নেই, এটাই হচ্ছে তাদের শূন্য জারণ সংখ্যা। কিন্তু আয়নীয় যৌগ যদি হয়, আয়নীয় যৌগগুলোকে যদি আমরা আয়নে ভাঙি, যদি সেই আয়নে একটি মাত্র পরমাণু থাকে তখন তাদের বলা হয় এক পরমাণুক আয়ন, এবং সেই এক পরমাণুক আয়নের যেটা আধান সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে Na+, Cl- এই দুটো আয়ন আছে, যেহেতু Na+, তাই সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1, ক্লোরিনের জারণ সংখ্যা এখন হচ্ছে -1। ঠিক একই যদি আমি ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলতাম তাহলে ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা তো +2 আর ক্লোরিন -1। তার মানে দেখো ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2- এই আয়ন হিসেবে আছে, তাই ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2, অক্সিজেনের -2, অর্থাৎ আমার এক পরমাণুক আয়নের আধানটাই তার জারণ সংখ্যা। এবার যদি বহু পরমাণুক আয়ন হয়, বহু পরমাণুক আয়ন মানে কি, যেমন ধরো NH4Cl যৌগে NH4+ Cl- আয়ন বর্তমান, তাহলে এই যে আয়নটা, এই আয়নে নাইট্রোজেন একটি ও হাইড্রোজেনের 4টে পরমাণু আছে, তাই জন্য এটাকে বলছে আমরা একটা বহু পরমাণুক আয়ন। এই আয়নগুলিতে কি হবে না, প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টিটা হবে এই আধানের সমান, অর্থাৎ অ্যামোনিয়াম আয়নে পরমাণুগুলির বলতে একটি নাইট্রোজেন ও 4টে হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি +1। যদি ফসফেট আয়ন নিতাম PO4 3-, এখানে একটি ফসফরাস ও 4টে অক্সিজেন পরমাণু আছে এবং প্রত্যেকের জারণ সংখ্যার সমষ্টিটা হবে -3, অর্থাৎ এক কথায় বহু পরমাণুক আয়ন যারা, তাতে উপস্থিত সকল পরমাণুগুলির জারণ সংখ্যার সমষ্টিটি হবে আয়নটির আধান, ঠিক আছে। এবং +- যে আধান থাকবে সেই সাইনেই আমার এখানে জারণ সংখ্যাটা হবে, ঠিক আছে। তবে একটা কথা বলি যে আধানকে আমরা 3+, 4-, 2- এইভাবে প্রকাশ করি, জারণ সংখ্যার বেলায় কিন্তু আগে সাইন মানে +2, +3 বা -3 এইভাবে আমরা প্রকাশ করব। এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানটা আসছি, যে সমযোজী অণুতে পরমাণুর জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করব, যে জায়গাটা আমরা ইলেকট্রনের তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করতে পারছিলাম না। দেখো আমি প্রথমে ওজোন অণু নিয়েছি, এটা সাদা ফসফরাসের অণু, এটা হচ্ছে সালফারের অণু নেওয়া হয়েছে, এবং প্রত্যেক ক্ষেত্রেই দেখো যে একটি অক্সিজেন পরমাণু পাশে অপর একটি অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ একই পরমাণুর সঙ্গে যুক্ত। এখানেও তাই ফসফরাস 3টি ফসফরাসের সঙ্গে যুক্ত, এবং এই ফসফরাসও 3টে ফসফরাসের সঙ্গে যুক্ত, সালফারের ক্ষেত্রেও তাই। তো এরা সবাই সেখানে মৌলিক অণু, তাই এদের প্রতিটি পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে 0। তাহলে একটা কথা বলবো যে একটি পরমাণু যদি একই মৌলের সঙ্গে যুক্ত থাকে তখন তার জন্য কোনো জারণ সংখ্যার সৃষ্টি হয় না এবং সেটাকে বলবো 0। কিন্তু যদি একটা ভিন্ন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, যেমন ধরো জলে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এখানেও একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তো দুটো ভিন্ন পরমাণু, তাই এখানে জারণ সংখ্যা কিন্তু 0 হবে না। তো এখানে কিভাবে নির্ণয় করব, এখানে দেখো দুটি পরমাণুর মধ্যে কার তড়িৎনাত্মকতা বেশি আমাদের দেখতে হবে। ও আর এইচ এর মধ্যে অক্সিজেনের তড়িৎনাত্মকতা 3.5 পাউলিং স্কেলে, হাইড্রোজেন সেখানে 2.1। তার মানে এই যে সমযোজী বন্ধন ইলেকট্রন যুগ্মটা আছে, এই ইলেকট্রনটা আমার অক্সিজেনের দিকে সরে যাবে, অক্সিজেনের দিকে সরে যাওয়া মানে এটা ডেল্টা-, এদিকটা ডেল্টা+ আধান বহন করছে। এই মাইনাস আধান বহন করছে বলে এর জারণ সংখ্যাকে মাইনাস দ্বারা প্রকাশ করব, আর হাইড্রোজেনের জারণ সংখ্যাটাকে প্লাস দ্বারা প্রকাশ করব। এবার মাইনাস+ কত, সংখ্যাটা কি না, একটা পরমাণু যতগুলি এরকম সমযোজী বন্ধন করবে, যেমন ধরো এখানে এইটার জন্য এখানে মাইনাস আসবে, তো এখানে যেহেতু দুটি সমযোজী বন্ধন করেছে এবং দু ক্ষেত্রে ইলেকট্রন টেনে নিচ্ছে, তাই অক্সিজেনের জারণ সংখ্যা এখানে -2 আর হাইড্রোজেনের জারণ সংখ্যা এখানে +1, এখানেও হাইড্রোজেন জারণ সংখ্যা +1। যেহেতু হাইড্রোজেন একটি বন্ধ করেছে তাই হাইড্রোজেন জারণ সংখ্যা +1
এখানেও +1, আর অক্সিজেন হচ্ছে দুটো আমার সমযোজী বন্ধন, তাই -2। এবার দেখো কার্বন ডাইঅক্সাইড অণুটার কথা আলোচনা করছি। কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন অক্সিজেন দুটি ভিন্ন পরমাণু। এখানে কার্বন অপেক্ষা অক্সিজেনের তরুণতা বেশি, তাই অক্সিজেনটা হচ্ছে আমার মাইনাস, কার্বনটা প্লাস। আবার এখানে কার্বনটা থেকে অক্সিজেনের মাইনাস, এটা তাহলে মাইনাস জারণ অবস্থায় যাবে। এবার অক্সিজেন দুটো বন্ধন করে আছে বলে -2, এখানে অক্সিজেন করেছে বলে -2, আর কার্বন দুটো দুটো চারটে বন্ধ করে আছে বলে +4, এর হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু এদের আধান নয়, এটা ওদের জারণ অবস্থা বলছি। ঠিক আছে, কিন্তু মানে যে যে পার্সিয়াল বা আংশিক আধান বহন করে সেই চিহ্নতেই আমাদের জারণ সংখ্যাটা আসছে। ঠিক আছে, নেক্সট আরও উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো দেখো বুঝতে পারবে। ধরো আমি ইথিলিন অণু নিয়েছি, এখানে কার্বন আর হাইড্রোজেন আছে। কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের তরুণাত্মতা বেশি, তাহলে এটা মাইনাস আধান হতে চাইছে, এর জন্যও মাইনাস হতে চাচ্ছে, তাহলে একটা একটা দুটোর জন্য 2 মাইনাস হতে চাইছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই বন্ধনটা কার্বন কার্বন বন্ধন, দুটো বন্ধন আছে ঠিকই, কিন্তু কার্বন কার্বনের সঙ্গে যুক্ত আছে। একই পরমাণুর সঙ্গে যুক্ত থাকার জন্যে এদের তড়িৎনাত্মকতার কোনো পার্থক্য নেই, তাই এই অংশটার জন্য কোনো জারণ সংখ্যা সৃষ্টি হবে না। তাহলে এর জারণ সংখ্যা কত হবে না -2। আর হাইড্রোজেন কত +1, এখানেও হাইড্রোজেন +1। ঠিক একইভাবে এই কার্বনটা তো তাই -2 হবে, হাইড্রোজেনগুলো +1 করে হবে। বোঝা গেল যে একই পরমাণু যুক্ত আছে বলে তাদের জন্য জারণ সংখ্যা কিছু প্রভাব পড়বে না। নেক্সট দেখো ফর্মালডিহাইড অণু নিয়েছি, এখানে কার্বন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তরুণতা মাইনাস, তাই এটা মাইনাস জারণ স্তরে যাবে, তাহলে এটা প্লাস জারণ স্তরে আসতে চাইছে। যেহেতু দুটো বন্ধন করে আছে তাই এটা -2। তার এবার এইটা দেখো, এটা তাহলে 2+ হতে চাইছে, +2 হতে চাইছে, কিন্তু হাইড্রোজেনের কার্বনের মধ্যে কার তরুণতা বেশি কার্বন, তাহলে এটা আবার মাইনাস, এখানের জন্য 1, এটার জন্য 1, -2 হতে চাইছে। তার মানে ওভারঅল এই দুটো জারণ সংখ্যা না হয়ে এর জারণ সংখ্যা হবে 0। হাইড্রোজেনটা এখানে +1, এখানেও হাইড্রোজেনটা +1। অর্থাৎ একটা অণুতে কোনো একটা পরমাণুর জারণ সংখ্যা কিন্তু 0 হতেই পারে। আবার একই পরমাণু কার্বন, কার্বন ডাইঅক্সাইডে +4 জারণ স্তর, ইথিলিনে -2, ফর্মালডিহাইডে আমার 0। ঠিক আছে, তাহলে একটা পরমাণু বিভিন্ন অণুতে বিভিন্ন জারণ সংখ্যার প্রদর্শন করতেও পারে। ঠিক আছে, নেক্সট দেখাচ্ছে দেখো অক্সিজেন ডাইফ্লোরাইড, এখানে অক্সিজেন অপেক্ষা ফ্লুরিনের তরুণাত্মকতা বেশি, তাহলে ফ্লুরিনটা এখানে মাইনাস, অক্সিজেনটা এখানে প্লাস। ঠিক আছে, এবার যেহেতু অক্সিজেন দুটো বন্ধন করে আছে বলে +2, ফ্লুরিন একটা বন্ধন করেছে -1, এটাও একটা বন্ধন করেছে বলে -1। ক্রোমিয়াম পেন্টাঅক্সাইড CrO5, এই অণুটা দেখো, এই অণুর স্ট্রাকচারটা এরকম। তো এখানে বলে স্ট্রাকচার জানা থাকলে তবেই কিন্তু আমি এভাবে সহজে বার করতে পারবো, না হলে কিন্তু নয়। তো এখানে দেখো, এখানে এই অক্সিজেনটা দুটো পরমাণুর সঙ্গে বন্ধন করছে, কিন্তু অক্সিজেনের সঙ্গে অক্সিজেন বন্ড, তার জন্য কোনো আমার জারণ সংখ্যার পরিবর্তন হবে না। কিন্তু অক্সিজেন আর ক্রোমিয়ামের মধ্যে কার তড়িৎনাত্মকতা বেশি, অক্সিজেনে, সেন এটা -1, এই অক্সিজেনটাও -1, এটাও -1, এটাও -1। কিন্তু এই অক্সিজেনে দেখো -2, কারণ দুটো বন্ধন করে আছে বলে -2। তাহলে এবার ক্রোমিয়ামের কথা এসো, ক্রোমিয়াম এদের সবার থেকেই কিন্তু তড়িৎনাত্মকতা কম, তার মানে প্লাস চান্সটা আসতে চাইছে। বন্ধন করে আছে কটা, 1, 2, 3, 4, 5, 6টা, তাই +6 এর হচ্ছে জারণ সংখ্যা। ঠিক আছে, যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইডের অণুতে আসি, হাইড্রোজেন পারঅক্সাইডের ক্ষেত্রে দেখো কি হচ্ছে না, অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে, তাই এখানে কোনো জারণ সংখ্যা এর জন্য আসবে না, যেহেতু তড়িৎনাত্মকতার কোনো পার্থক্য নেই। কিন্তু অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎনাত্মতা বেশি, তাই মাইনাস, হাইড্রোজেনটা হচ্ছে প্লাস। একটা বন্ধন বলে 1, এখানেও একটা বন্ধনের জন্য 1, এখানেও তাই -1, এটা +1। তাহলে এইভাবে আমরা সমযোজী অণুদের যদি গঠন ফর্মুলা আমাদের জানা থাকে, সংকেত জানা থাকে, তাহলে আমরা সমযোজী বন্ধনের সংখ্যা নিয়ে তার আমি জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা সূত্রের সাহায্যে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। সেটা কি না, কোনো যৌগের অণুতে উপস্থিত প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কী হবে 0। লক্ষ্য করে দেখো, আমরা যে এখানে যে করেছিলাম, এখানে দুটো ফ্লুরিনের জারণ সংখ্যা কত, -1 -1 মানে -2, এখানে +2, তাহলে ওভারঅল কত 0। এখানেও তাই, এটা +6, দেখো 1 2 3 4, -2 6, তাহলে -6, তাহলে ওভারঅল 0। অর্থাৎ একটা অণুতে যত পরমাণু থাকবে প্রতিটা পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি কী হবে না 0 হবে। তো এই সূত্রটা প্রয়োগ করেও আমরা বিভিন্ন মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে পারি।
তবে এইভাবে সবার করা যায় না। যেমন ধরো H2SO4, ধরো সালফারের জারণ সংখ্যা আমার জানা নেই, কিন্তু হাইড্রোজেন ও অক্সিজেনের জারণ সংখ্যা জানা আছে। কত না, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2। মনে রাখবে হাইড্রোজেন সাধারণত +1 জারণ স্তরে দেখায়, H2 অণুতে 0 আর ধাতব হাইড্রাইডে -1 জারণ স্তর দেখায়। ঠিক একইভাবে অক্সিজেন সাধারণত অক্সাইড যেখানে -2, পারঅক্সাইডে -1, আর আমাদের 0 হয় অক্সিজেন অণুতে বা ওজোন অণুতে 0 জারণ স্তর প্রদর্শন করে। আর OF2 একটু আগে যে দেখালাম সেখানে হচ্ছে +2 জারণ স্তর দেখায়। তো এখানে অক্সিজেন -2 আর সালফারটাকে X ধরে নেওয়া হয়েছে, করে জাস্ট সমাধান করে পেলাম X1 + 6। ঠিক একইভাবে আমরা KMnO4 এর ক্ষেত্রেও বার করতে পারি। KMnO4 দেখো, যদি Mn এর জারণ সংখ্যা না জানা থাকে, পটাশিয়াম, মনে রাখবে ক্ষার ধাতুদের জারণ সংখ্যা অণুতে বা যৌগে সবসময় +1, আর ক্ষারীয় মৃত্তিকা মৌল অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এদের সবসময় +2 হয়। তো যাই হোক, পটাশিয়াম তাই +1, Mn এর জায়গায় X লিখেছি, অক্সিজেন -2 ইন্টু 4টে আছে তাই 0 সমান 0 করে X সমান বেরোলো +7। K2Cr2O7 দেখো এখানে ক্রোমিয়াম 2টো আছে, তাই এটাকে এখানে 2X লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে সমাধান করে পাচ্ছি আমরা X1 + 6। আর যদি আমরা সুপার অক্সাইড যাই, পটাশিয়াম সুপার অক্সাইড, এখানে দেখো পটাশিয়াম তো +1, তাহলে O2টা -1 হবে, তাহলে একটা অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। অর্থাৎ জারণ সংখ্যা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, এমনকি একটা অণুতে শূন্যও হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু যোজ্যতা নয়, যোজ্যতা সবসময় পূর্ণ সংখ্যা হয়, তার কোনো সাইন থাকে না। ঠিক আছে, তো এইভাবে আমরা বিভিন্ন অণুতে পরমাণুদের জারণ সংখ্যা আমরা সহজেই নির্ণয় করতে পারি। এবার আমরা এই জারণ সংখ্যার প্রয়োগ অংশটা আলোচনা করব, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অংশটা তোমরা মন দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে আশা করছি তোমাদের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে যে ভয় আছে সেটা কিছুটা হলেও দূর হবে। তো প্রথম বলি যে জারণ বিজারণ বিক্রিয়ার ব্যাখ্যা আমরা কীভাবে করব। আমরা ইলেকট্রনের মতবাদে দেখেছিলাম ইলেকট্রন গ্রহণ বর্জন দ্বারা করা হয়, কিন্তু জারণ সংখ্যা পদ্ধতিতে দেখব কি না, জারণ সংখ্যা যদি বৃদ্ধি ঘটে, কোনো অণুতে উপস্থিত কোনো একটা মৌলের জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন তাকে জারণ বিক্রিয়া বলবো, আর যদি কোনো একটা মৌলের জারণ সংখ্যা হ্রাস পায় তখন তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। দেখো উদাহরণটা দেখো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরো কোক চূর্ণ বা কার্বনের সঙ্গে গাঢ় সালফিক অ্যাসিড বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প বা জল উৎপন্ন হয়। তো এখানে কার্বনটা যেহেতু মুক্ত অবস্থায় আছে বা মৌলিক অবস্থায় আছে, তাই তার জারণ সংখ্যা 0, কিন্তু কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের তুলনায় বেশি, 2 দুগুণে -4, কার্বন তাই এখানে +4 জারণ অবস্থায় আছে। ঠিক একইভাবে H2SO4 সালফারটা +6 জারণ অবস্থায়, সালফার ডাইঅক্সাইডটা +4 জারণ অবস্থায় আছে। তাহলে প্রথমে কি করতে হবে যে কোন মৌলের জারণ সংখ্যা পরিবর্তন হচ্ছে দেখে নেব। আর যদি জারণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে সেটা জারণ বিজারণ বিক্রিয়াই হবে না। তো এবার দেখো কার্বনের জারণ সংখ্যা 0 থেকে 4 হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে। তো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে তাই এই বিক্রিয়াটাকে বলবো আমরা জারণ বিক্রিয়া। ঠিক একইভাবে সালফিউরিক অ্যাসিডের সালফার পরমাণুটির জারণ সংখ্যা এখানে হ্রাস পেয়েছে, তাই এটাকে বলবো আমরা বিজারণ বিক্রিয়া। তাহলে কোনো একটা বিক্রিয়ার জারণ বিজারণ অংশটাকে আমরা শুধু জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে তার মাধ্যমেই আমরা শনাক্ত করতে পারি। এবার দেখাচ্ছি, দেখো যে জারণ বিজারণে জারক পদার্থ ও বিজারক পদার্থ কী করে আমরা নির্ণয় করব। আমরা জারণ বিজারণে আগেই পড়েছি বা জেনেছ যে জারক পদার্থ মানে নিজের বিজারণ হয়, অপরকে জারিত করে, আর বিজারক দ্রব্য মানে কি না, যে পদার্থ অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। মানে ধর্ম তো তাই হয় যে নিজে যেটা হয় সেটা নয়, অপরকে কি করে সেটাই হচ্ছে তার ধর্ম। তো এখানে বিক্রিয়াটা দেখো, তাহলে আরও বুঝতে পারবে। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস সালফাইড, হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড, সালফার ও জল উৎপন্ন হচ্ছে। তো এখানে আমি জারণ সংখ্যার পরিবর্তন কী হচ্ছে প্রথমে লিখে নেব। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন জারণ সংখ্যা দেখো +5, কিন্তু নাইট্রিক অক্সাইডে নাইট্রোজেন জারণ সংখ্যা +2। ঠিক আছে, এটা তোমরা এক্স ধরেও বার করতে পারো, বা অক্সিজেন যেহেতু -2 হয় তাই নাইট্রোজেন হবে +2। ঠিক একইভাবে H2SO সালফারের জারণ সংখ্যা -2, আর এখানে সালফার কারোর সঙ্গে যুক্ত নেই তাই 0। তাহলে এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাই এটা জারণ, এটা জারণ সংখ্যা হ্রাস পেয়েছে তাই বিজারণ। তাহলে নাইট্রিক অ্যাসিডের নিজের কী হলো বিজারণ, নিজের যদি বিজারণ হয় তাহলে অপর কী করেছে জারিত করেছে, তাই এখানে নাইট্রিক অ্যাসিড হয়ে গেল আমার জারক পদার্থ। ঠিক একইভাবে
হাইড্রোজেন সালফাইডের নিজের জারণ হয়েছে, তাহলে অপর কি করেছে, বিজারিত করেছে, তাই হাইড্রোজেন সালফাইড হয়ে গেল এখানে বিজারক পদার্থ। তাহলে কোনো একটা বিক্রিয়ায় নিজের কি হয়েছে বা অপরকে কি করছে সেটার সাহায্যে আমি কে জারক পদার্থ, কে বিজারক দ্রব্য বা বিজারক পদার্থ সহজে আমরা ব্যাখ্যা করতে পারি। এবার তোমাদের একটা জেনারেল ব্যাপার দেখাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জানবে, যে একটা মৌল পর্যায় সারণীতে মেন্ডেলিফের কোন শ্রেণীতে আছে সেটা যদি তুমি জানো, তাহলেই বুঝবে যে সেই মৌলটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন জারণ সংখ্যা কত। যেমন ধরো নাইট্রোজেন 5 নম্বর শ্রেণীতে আছে, তার সর্বোচ্চ জারণ সংখ্যা সেজন্য +5 আর সর্বনিম্ন জারণ সংখ্যা হচ্ছে -3। তার মানে কি নাইট্রোজেন সর্বোচ্চ 5টি ইলেকট্রন বর্জন করতে পারে এবং সর্বাধিক 3টি ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টক পূর্তিকা লাভ করবে এবং সুস্থিরতা লাভ করে, তাই সর্বনিম্ন -3, সর্বোচ্চ +5। এবার এই বিভিন্ন যে জারণ স্তর মধ্যবর্তী আছে তাদের যদি অনুগুণ আমরা লিখি, আমি সব লিখিনি, কিছু কিছু মেন অংশ লিখেছি। যেমন -3 হচ্ছে অ্যামোনিয়া, কারণ হাইড্রোজেন +1, নাইট্রোজেন তাহলে -3, নাইট্রোজেন 0, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অ্যাসিড, HNO3+5। এবার দেখো ভালো করে জায়গাটা বোঝো যে নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা +5, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কি আর বাড়তে পারে? নাইট্রোজেন জারণ সংখ্যা আর বাড়তে পারে না। নিজের জারণ সংখ্যা বাড়তে পারে না মানে জারণ হওয়া সম্ভব নয়, কিন্তু জারণ সংখ্যা কমতে পারে। কমতে পারে মানে কি নিজের বিজারণ হওয়া সম্ভব। নিজের যদি বিজারণ হয় তাহলে অপরকে কী করবে, জারিত করবে। অর্থাৎ নাইট্রিক অ্যাসিড হচ্ছে শুধুমাত্রই জারক পদার্থ, এটা কেবলমাত্রই জারক পদার্থ বা জারক দ্রব্য বলতে পারি, ঠিক আছে। আবার অ্যামোনিয়াতে যাইছো, অ্যামোনিয়ার মোটে কি জারণ সংখ্যা আছে সর্বনিম্নই, তাহলে এর থেকে জারণ সংখ্যা আর কমতে পারে? আর কমতে পারে না, কিন্তু জারণ সংখ্যা বাড়তে পারে। জারণ সংখ্যা বাড়তে পারে মানে আমার এর জারণ সম্ভব, তাহলে অ্যামোনিয়া নিজের জারণ হবে। নিজের যদি জারণ হয় তাহলে এটা কি হবে না, এটা শুধুই বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য হবে, ঠিক আছে। তাহলে সর্বোচ্চ জারণ স্তরে থাকা অণুগুলি হবে জারক দ্রব্য, আর সর্বনিম্ন জারণ স্তরে থাকা অণুগুলো হবে বিজারক দ্রব্য। আর মধ্যবর্তী জারণ স্তরে যে সকল অণুগুণ আছে তারা জারিতও হতে পারে, বিজারিতও হতে পারে। অর্থাৎ যেমন ধরো নাইট্রাস অ্যাসিড জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে হয়, আবার বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইডে হয়। তাহলে এই নাইট্রাস অ্যাসিডের জারণ বিজারণ উভয় ধর্মই বর্তমান। যদি নাইট্রাস অ্যাসিড জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তখন এই বিজারকের ন্যায় ভূমিকা পালন করবে, তখন এ কী হবে, নিজের জারণ হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। আবার যদি জারক পদার্থের সঙ্গে বিক্রিয়া করে তখন কি হবে না, এই বিজারক পদার্থের ভূমিকা পালন করবে। বিজারক মানে নিজে কী হবে, জারিত হবে। নিজে জারিত, বিজারক পদার্থ মানে কি, বিজারক পদার্থ মানে অপরকে বিজারিত করে নিজে জারিত হয়ে এইখানে তৈরি হবে। আর জারক পদার্থ হতে গেলে, জারক পদার্থ হলে নিজে বিজারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হবে। অর্থাৎ এক কথায় কোন পদার্থের সঙ্গে NO2 বিক্রিয়া করছে HNO2 তার উপর ডিপেন্ড করে NO বা HNO3 উৎপন্ন হতে পারে। ঠিক একইভাবে যদি আমরা সালফারে চলে আসি, সালফার দেখো 6 নম্বর শ্রেণীতে আছে, তাই সর্বোচ্চ +6, সর্বনিম্ন -2, এবং তার অণু H2S এবং এখানে H2SO4 বা সালফার ট্রাই অক্সাইড। তো H2SO4 সেটা শুধুই কি জারক পদার্থ, H2S হচ্ছে শুধুই বিজারক পদার্থ। কিন্তু সালফার ডাইঅক্সাইড মধ্যবর্তী জারণ স্তরে আছে, তাই জারণ সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। বেড়ে +6 হতে পারে, কমে 0 হতে পারে। তো সেই জন্যে সালফার ডাইঅক্সাইডের জারণ বিজারণ উভয় ধর্মই বর্তমান। দেখো একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে, যে সালফার ডাইঅক্সাইড যখন H2S এর সঙ্গে বিক্রিয়া করছে, H2S কি আমি আগে দেখেছিলাম H2S হচ্ছে বিজারক পদার্থ, তাহলে বিজারক পদার্থের সঙ্গে যখন SO2 বিক্রিয়া করছে তখন কী নামে আচরণ করবে না, জারক পদার্থের নিয়ে আচরণ করবে। তাই জারক পদার্থ মানে কী হয়, নিজের বিজারণ, তাই +4 থেকে 0 জারণ স্তরে নেমে এসেছে, ঠিক আছে। ঠিক একইভাবে সালফার ডাইঅক্সাইড যদি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া করে, ব্রোমিন জল একটা আমার জারক পদার্থ, তাহলে সালফার ডাইঅক্সাইড বিজারক পদার্থের নিয়ে আচরণ করবে। বিজারক পদার্থ মানে কি না, নিজের জারণ ঘটবে, তাই নিজে জারিত হয়ে আমার তৈরি হচ্ছে কি না সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে আমার মনে রাখতে হবে যে একটা যার জারণ বিজারণ উভয় ধর্মই বর্তমান, সে কোন পদার্থের সঙ্গে বিক্রিয়া করবে সেটা নির্ভর করবে যে আমি রিয়েজেন্টটা জারক নিয়েছি না বিজারক নিয়েছি। এবার বলি কয়েকটা উদাহরণ দিয়ে দেখো, কয়েকটা জারক দ্রব্য যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফ্লুরিন, ক্লোরিন, ওজোন, KMNO4, K2CR7 এরা হচ্ছে জারক পদার্থ। ঠিক একইভাবে বিজারক পদার্থ কারা, অ্যামোনিয়া, H2S, পটাশিয়াম আয়োডাইড, HI, সমস্ত ধাতু, ঠিক আছে। সমস্ত ধাতুর নেকেড অবস্থাটা বলছি, ধাতু কি করে, ইলেকট্রন বর্জন করবে, অর্থাৎ নিজের জারণ হবে। নিজের জারণ মানে হচ্ছে
অপরকে বিজারিত করবে, তাই ধাতুরাও বিজারক দ্রব্য। এবং এখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড বা আঁশ যৌগ যারা ফেরাস ক্লোরাইড, স্ট্যানাস ক্লোরাইড, এই আঁশ যৌগরা হয় সব বিজারক, আর ইক যৌগ যারা তারা হয় সব জারক দ্রব্য। তাহলে কারা জারক কারা বিজারক যদি এই আইডিয়াটা তোমার থাকে, মনে রাখবে সবসময় যেমন অ্যাসিড ক্ষার বিক্রিয়া হয় তেমন জারকের সঙ্গে বিজারকের বিক্রিয়া হবে বা বিজারকের সঙ্গে জারক। যদি ধরো ফেরাস ক্লোরাইড বিক্রিয়া করে কারোর সঙ্গে, তাহলে ফেরাস কী হবে, ফেরিকে পরিণত হবে। আবার ফেরিক ক্লোরাইড যদি আমি নিই, ফেরিক ক্লোরাইড জারক, সে ফেরাস ক্লোরাইডে পরিণত হবে। ঠিক একইভাবে পটাশিয়াম ফেরোসায়ানাইডটা পটাশিয়াম ফেরিসায়ানাইড হবে। ঠিক আছে, HBr থেকে ব্রোমিন পাবো, হাইড্রোজেন থেকে আমি H+ পাবো। ঠিক আছে, ধাতু থেকে ধাতব ক্যাটায়ন পাবো। আমি যদি কেআই নিয়ে শুরু করি, কেআইটা হচ্ছে কী হবে, নিজে জারিত হয়ে I2 উৎপন্ন করবে, অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন করবে, H2S হচ্ছে জারিত হয়ে সালফার উৎপন্ন করবে। অর্থাৎ বিজারক দ্রব্যরা সবাই নিজে জারিত হবে। আবার ঠিক একবার জারক দ্রব্যটা কী হবে, নিজে বিজারিত হয়ে জারণ সংখ্যা কমে আসবে। যেমন ফ্লুরিন F- পরিণত হবে। ঠিক আছে, তো এবার নেক্সট পয়েন্ট বলি, দেখো যে এবার নেক্সট পয়েন্ট বলছি, দেখো যে আমি জারণ বিজারণ ধর্মের আমি ক্রম নির্ণয় করতে চাইছি। অর্থাৎ জারণ ধর্ম কার বেশি আর বিজারণ ধর্ম কার বেশি সেইটা। দেখো আমি এখানে 3টে অক্সি অ্যাসিড নিয়েছি ফসফরাসের, তো এখানে ফসফরাসের জারণ সংখ্যা +1, +3, +5। তো জারণ সংখ্যা যত বাড়বে মনে রাখবে তার জারণ ধর্ম তত বাড়ে, বিজারণ ধর্ম তত কমে। তাই এখানে H3PO2 সবচেয়ে ভালো বিজারক আর H3PO4 এখানে সবচেয়ে ভালো জারক অ্যাসিড। ঠিক আছে, যদি আমরা H2SO3 আর H2SO4 যাই, এখানে +4 জারণ স্তরে আছে, এটা +6 জারণ স্তরে আছে। যেহেতু জারণ স্তর বেশি তাই এর হচ্ছে জারণ ধর্ম বেশি বা এটা ভালো জারক অ্যাসিড দেন H2SO3। যদি এখানে আমরা H2O2 আর O3 দেখি, দেখো হাইড্রোজেন পারঅক্সাইডে -1 জারণ স্তরে আছে, O3 0, তাহলে এর থেকে এর বেশি জারণ স্তরে আছে, তাই ওজন হচ্ছে তীব্র জারক বা জারণ ধর্ম বেশি দেন হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক একইভাবে যদি HI আর I2 কথা ভাবি, তাহলে HI আর I2 মধ্যে আমরা দেখব HI এর বিজারণ ধর্ম বেশি দেন I2। অর্থাৎ জারণ সংখ্যা যত কম তার বিজারণ ধর্ম তত বেশি, জারণ সংখ্যা যত বেশি তার জারণ ধর্ম তত বেশি। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট, আমরা অক্সি অ্যাসিডের অম্লত্বের ক্রম নির্ধারণ করতে পারি। অর্থাৎ যে সমস্ত অক্সি অ্যাসিডগুলি আছে তাদের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কার অ্যাসিডিটি কম সেটাও নির্ণয় করতে পারি। এটা কি না পাউলিং সূত্র, পাউলিং সূত্র দিয়েছেন কি না, যে সমস্ত অক্সি অ্যাসিডের জারণ সংখ্যা যত বেশি কার না কেন্দ্রীয় মৌলের তার অম্লত্ব তত বেশি হবে। যেমন ধরো নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড, এই দুটো অক্সি অ্যাসিডের মধ্যে নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা +5, নাইট্রাস অ্যাসিডের +3। যেহেতু এখানে জারণ সংখ্যা বেশি তাই নাইট্রাস অ্যাসিড অপেক্ষা নাইট্রিক অ্যাসিডের অ্যাসিড ধর্ম বেশি। ঠিক একইভাবে ক্লোরিনের যত অক্সি অ্যাসিড আছে, যেমন হাইপোক্লোরাস, ক্লোরাস, ক্লোরিক, পারক্লোরিক, এই যে অ্যাসিডগুলো আছে অক্সি অ্যাসিডগুলি, এখানে জারণ সংখ্যা দেখো ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, +1, +3, +5, 7, তাই অ্যাসিডিটিও ক্রমশ এখানে বৃদ্ধি পাবে। তো এইরকম বিভিন্ন অক্সি অ্যাসিড, যেমন ধরো সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, বা আয়োডাস আয়োডিক অ্যাসিড, বা ব্রোমাস ব্রোমিক অ্যাসিড, যেখানে ইক জারণ সংখ্যায় যাব, অর্থাৎ জারণ স্তর যত বেশি হবে তার অম্লত্ব তত বেশি হবে। তবে একটা ব্যতিক্রম আছে, এটা মনে রাখবে যে ফসফরাস অ্যাসিড, ফসফরিক এবং হচ্ছে অর্থোফসফরিক অ্যাসিড, এদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে জারণ সংখ্যা বাড়লেও অ্যাসিডিটি কিন্তু কমে। এবং এর কারণটা হচ্ছে এদের স্ট্রাকচারগতভাবে পার্থক্য আছে এবং সেখান থেকে এটা ব্যাখ্যা করা সম্ভব। ঠিক আছে, এই ব্যাখ্যাটা এখন আপাতত আমি যাচ্ছি না, জাস্ট এটা মনে রাখবে যে জারণ সংখ্যা বাড়লেও এখানে অ্যাসিডিটিটা কমে। নেক্সট গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে যাচ্ছি, সেটা হচ্ছে জারক ও বিজারক দ্রব্যের আমরা তুল্যাঙ্ক ভর নির্ণয় করতে পারি। তুল্যাঙ্ক ভর মানে এমন একটা ওয়েট যে ভারের সাহায্যে যে পরিমাণ ভর আমরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা তুল্য পরিমাণ পদার্থ আরেকটা তুল্য পরিমাণ পদার্থের সঙ্গে যুক্ত হতে পারে। ঠিক আছে, যেমন ধরো রাসায়নিক বিক্রিয়া কোনো যে হয় অ্যাসিড ক্ষার বিক্রিয়া বা যে কোনো বিক্রিয়া, সেখানে সবসময় মনে রাখবে তুল্য অনুপাতে বিক্রিয়া হয়। অর্থাৎ এক তুল্যাঙ্ক পদার্থের সঙ্গে আরেকটা পদার্থের এক তুল্যাঙ্কই বিক্রিয়া করবে। যদি এটা দু তুল্যাঙ্ক হয় তাহলে ওখানেও দু তুল্যাঙ্ক বিক্রিয়া করবে। যেমন ধরো H2SO4 এর 1 মোল মানে দু তুল্যাঙ্ক, সেই জন্যে NOH এরও দু তুল্যাঙ্ক অর্থাৎ 2 মোল NH এর সঙ্গে বিক্রিয়া করে। তো আমি তুল্যাঙ্ক নির্ভর করে কী করে নির্ণয় করব, এইভাবে যে পদার্থের আণবিক ভর বা সংকেত ভর যেটা থাকবে সেটাকে আমরা ওই পদার্থের প্রতি অণুতে যতগুলি মৌল আছে সেই মৌলের জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে ভাগ করতে হবে। আমি বিক্রিয়া দেখাই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো
পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিড মাধ্যমে ফেরাস সালফেটে বিক্রিয়া করলে ম্যাঙ্গানাস সালফেট ও ফেরিক সালফেট পাই। তো এখানে জারণ সংখ্যার পরিবর্তন দেখো, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা +7 থেকে এখানে +2 হয়েছে, +7 থেকে এখানে +2, তাহলে কমেছে কত একক? 5 একক কমেছে। তাই কেএনও4 এর তুল্যাঙ্ক ভর হবে তার আণবিক ভরকে আমি 5 দিয়ে ভাগ করি, যেহেতু 5 পরিবর্তন হচ্ছে তাই আণবিক ভরকে 5 দিয়ে আমরা ভাগ করব। যদি কেএনও4 অন্য কোনো বিক্রিয়া করে, মানে ক্ষারীয় মাধ্যম বা প্রশ্ন মাধ্যম, সেখানে আমার যা জারণ সংখ্যা পরিবর্তন হবে সেটা দিয়ে ভাগ করব। অর্থাৎ একটাই অণু বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন তুল্যাঙ্ক ভর কিন্তু আমরা পেতে পারি। তো এখানে ফেরাস সালফেট দেখো, ফেরাস সালফেট থেকে ফেরিক হচ্ছে, তো এখানে এক অণু ফেরাস জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে 1 একক, তাই তুল্যাঙ্ক ভর হচ্ছে আণবিক ভরকে আমি 1 দিয়ে ভাগ করব, অর্থাৎ এমই আমি এখানে তুল্যাঙ্ক ভর পাবো। নেক্সট উদাহরণ দেখা যায়, দেখো যদি আমরা এই বিক্রিয়া নিই, পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক পদার্থ, তার সঙ্গে অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করছি, করে আমরা ক্রোমিক সালফেট কার্বন ডাইঅক্সাইড পাই। তো এখানে লক্ষ্য করে দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটে কিন্তু 2টি ক্রোমিয়াম আছে, একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে +3 হচ্ছে, মানে 3 একক কমেছে। কিন্তু যেহেতু একটা অণুতেই 2টো ক্রোমিয়াম আছে, তাই আমি এখানে কি করব, আণবিক ভরকে 6 - 3 × 2, অর্থাৎ 2টো ক্রোমিয়ামের জারণ সংখ্যার পরিবর্তন দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ m/6 হবে। ঠিক একইভাবে অক্সালিক অ্যাসিড দেখো, অক্সালিক অ্যাসিড এখানে কিন্তু একটা কার্বনের জারণ সংখ্যা +3 থেকে এখানে 4 হচ্ছে, অর্থাৎ 1 একক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু একটি অণু বা 1 মোল অক্সালিক অ্যাসিডে এখানে আমার 2টো কার্বন আছে, একটা অণুতেই 2টো কার্বন আছে, তাই এখানে আমি 4 - 3 × 2। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এখানে আমরা 126 তুল্যাঙ্ক ভরটা লিখেছি, এর কারণ হচ্ছে অক্সালিক অ্যাসিড বাস্তবে 2 অণু জলের সঙ্গে কেলাস পাওয়া যায়, তাহলে বাস্তবে যে অণুটা পাই আমরা, সেটা হচ্ছে এই কেলাস বা আণবিক ফর্মে, সেইটার আণবিক ভরকেই আমরা কিন্তু ভাগ করব। ঠিক আছে, করে আমরা তার তুল্যাঙ্ক ভর গণনা করতে পারি। ঠিক আছে, এবারটা বুঝতে পারলে আশা করছি। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটি অংশ আলোচনা করছি, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান, যেটা তোমরা অনেকেই ব্যাপারটা বুঝতে পারো না, আমি বলি, আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথম আমরা কি করছি, একটা বিক্রিয়া নিচ্ছি, কিউপ্রিক অক্সাইড, কালো বর্ণের কিউপ্রিক অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় লাল বর্ণের কপার ও নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। তো এখানে আমি প্রথমেই করব কি, জারণ সংখ্যার যে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা লিখে নেব। যেমন নাইট্রোজেন জারণ সংখ্যা এখানে -3, এখানে জারণ সংখ্যা 0, এখানে কপারের জারণ সংখ্যা +2, এখানে কপার 0। তাহলে জারণ সংখ্যা 2 থেকে 0 মানে হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে? 2 একক। নাইট্রোজেন জারণ সেখানে বৃদ্ধি পেয়েছে, কত বেড়েছে? না 3 একক। তাহলে জারণ সংখ্যার হ্রাস ইস্টু জারণ সংখ্যা বৃদ্ধি যদি করি, তাহলে হচ্ছে 2:3। এবার এই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধিটাকে আমাদের সমান করতে গেলে কি করতে হবে, না এর বিপরীত অনুপাতে গুণ করতে হবে। আবারও বলছি, একটা বিক্রিয়ার জারণ বিজারণ একই সাথে হয়, এবং যতটা জারণ ততটাই বিজারণ করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে হ্রাস বৃদ্ধি যে অনুপাতে হবে তার বিপরীত অনুপাত, অর্থাৎ 3:2 দ্বারা গুণ করতে হবে। এই 3:2 মানে সিইউকে আমাকে 3 দ্বারা আর অ্যামোনিয়াকে 2 দ্বারা গুণ করতে হবে। তো আমি সেই জন্য সিইউ থেকে সিইউ এই বিক্রিয়াটাকে 3 দ্বারা গুণ করেছি, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেনটাকে 2 দ্বারা গুণ করেছি। এবার দেখো, এখানে 2 লেখার পর এখানে 2 লেখা হয়নি কেন? কারণ এখানে একটা অণুতেই 2টো নাইট্রোজেন পরমাণু আছে, সেজন্য এখানে আমরা 2 লিখলাম না। আর হাইড্রোজেন দেখো, এখানে 6টা হাইড্রোজেন হয়ে গেছে বলে আমি এখানে জলের আগে 3 খাইয়ে নিয়েছিলাম। ঠিক আছে। তো এই বিক্রিয়াটা আমি অন্যভাবে একটাভাবে বলছি, সেটা কি না, একটু আগে যে বললাম যে রাসায়নিক বিক্রিয়ার তুল্যাঙ্ক অনুপাতে হয়। তো যেহেতু এখানে জারণ সংখ্যা পরিবর্তন 2 একক হয়েছে, তার মানে 1 মোল কিউপ্রিক অক্সাইড মানে হচ্ছে 2 তুল্যাঙ্ক, আর এখানে জারণ সংখ্যা পরিবর্তন 3 একক হয়েছে, তার মানে 1 মোল অ্যামোনিয়া মানে 3 তুল্যাঙ্ক। এবার বলো, 2 তুল্যাঙ্কর সঙ্গে কি 3 তুল্যাঙ্ক বিক্রিয়া করবে? তা নয়, আমরা জানি সবসময় সম অনুপাতে বিক্রিয়া হয়, অর্থাৎ 2 তুল্যাঙ্কের সঙ্গে 2 তুল্যাঙ্ক, 3 তুল্যাঙ্কের সঙ্গে 3 তুল্যাঙ্ক। তো সেটাকে আমি সমান করতে হলে কী করবো, দেখে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে 3 × 2, 3 × 2 = 6 তুল্যাঙ্ক। একে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 × 2 = 6 তুল্যাঙ্ক। অর্থাৎ আমরা এখানে মোল সংখ্যায় লিখব, কিন্তু তুল্যাঙ্ক পরিমাণটাকে সমান করার জন্য আমরা প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করে দুদিকে আমরা তুল্যাঙ্ক পরিমাণটাকে সমান করে নেব। সেই জন্য এখানে 3, এখানে 2 গুণ করা হয়েছে। তাহলে এটা মানেও 3 × 2 = 6 তুল্যাঙ্ক, এখানেও 3 × 2 = 2 × 3 = 6 তুল্যাঙ্ক অ্যামোনিয়া আছে। তাই তুল্যাঙ্কের সঙ্গে সমতুল্যাঙ্ক পরিমাণ বিক্রিয়া করে আমরা করবে, এবং সমতা বিধান হয়ে গেল এখানে, এবং সমতা বিধান মানে এখানে পরমাণুগুলোর সংখ্যা দুদিকেই সমান হয়ে গেছে। ঠিক আছে। তো আমি যেটা তোমাদের সহজ মনে হয় সেইভাবেই তোমরা করতে পারো। নেক্সট একটা বিক্রিয়া দেখাচ্ছি, লক্ষ্য করো যে হাইড্রোজেন সালফাইডের সঙ্গে ক্লোরিন জলে বিক্রিয়া করে HCl আর সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে।
তো H2S আমরা আগেই বলেছিলাম এটা একটা বিজারক পদার্থ, তাই নিজে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করেছে, আর ক্লোরিন জারক পদার্থ বিজারিত হয়ে HCl উৎপন্ন করেছে। তো এখানে দেখো সালফারের জারণ সংখ্যা -2 থেকে 6, তার মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত 8 একক। ক্লোরিন তার জারণ সংখ্যা দেখো এখানে 0 থেকে 1 একক কমেছে, তাই 1 একক কমেছে। কিন্তু ক্লোরিনের কটা পরমাণু হচ্ছে 2টি, তাই 2টি ক্লোরিন পরমাণুর জন্য জারণ সংখ্যা হয়েছে কত 2 একক। তাহলে একটি ক্লোরিনের জন্য 1 একক, কিন্তু একটা মূলেই 2টো ক্লোরিন আছে, তাই 2 একক আমার বৃদ্ধি আমার এখানে হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস ইস্টু জারণ সংখ্যার হ্রাস ইস্টু বৃদ্ধি কত হলো 2:8। তো এটাকে ক্ষুদ্রতম প্রকাশ করলে 1:4। তো এবার আমরা যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, এর বিপরীত অনুপাত অর্থাৎ 4:1 দ্বারা গুণ করতে হবে। তো 4 দ্বারা কাকে গুণ করব না H2Sকে, তাহলে 1 দ্বারা, ক্লোরিনকে 4 দ্বারা আমি গুণ করব। তাই আমি করেছি H2S আগে 1, H2S মানে সালফিউরিক অ্যাসিড 1, ক্লোরিনকে 4। তো এখানে 4 করেছি মানে 4 দুগুণে 8টা ক্লোরিন, তাই এখানে 8 HCl লিখব। ঠিক আছে, এবার এইটা করতে যে লক্ষ্য করে দেখো আমাদের হাইড্রোজেনটা ব্যালেন্স হয়নি, কিন্তু এখানে 8টা হাইড্রোজেন, এখানে 10টা হাইড্রোজেন আছে, এখানে অলরেডি 2টো আছে, তাহলে এখনও 8টা হাইড্রোজেনের জন্য আমি এখানে জলেতে 4 খাওয়াবো। জলেতে আমরা 4 খাওয়ালাম এবং তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। নেক্সট উদাহরণ দেখো একটা দেখাচ্ছি যে কপারের সঙ্গে ধরো আমি গাঢ় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করছি। উত্তপ্ত গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার নাইট্রেট ও নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তো এখানে কপারের জারণ সংখ্যা 0 থেকে +2 মানে 2 একক বৃদ্ধি পেয়েছে। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন জারণ সংখ্যা 5 থেকে 4 অর্থাৎ 1 একক হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস ইষ্ট বৃদ্ধি কত 1:2, তাহলে গুণ করতে হবে 2:1 অনুপাত দ্বারা, অর্থাৎ আমরা কপারকে গুণ করছি 1 দ্বারা, নাইট্রিক অ্যাসিডকে গুণ করছি আমরা 2 দ্বারা। ঠিক আছে, হ্রাস হয়েছে 1 একক বলে তার বিপরীত 2 দিয়ে গুণ করব। তো গুণ করলে কি পাচ্ছি, কপার প্লাস 2HNO3 2NO2 আমার ব্যালেন্স হয়নি। কেন, কারণ এখানে দেখো নাইট্রেট মূলক কপার নাইট্রেট দুটো ঢুকে আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এই নাইট্রেট মূলকটা আসছে কোথা থেকে, নাইট্রিক অ্যাসিড থেকে। তো সেই জন্য আরও 2টো আমার নাইট্রিক অ্যাসিড নিতে হবে। ভালোভাবে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে আমার এমনিতে যেখানে জারণ বিজারণ সেটাকে আমরা গুণ করেছি, কিন্তু কপার নাইট্রেটের যে 2টো নাইট্রেট আয়ন হয়ে আছে সেই নাইট্রেট আয়নটা HNO3 থেকে আসে, সেই জন্য 2টোর সঙ্গে আরও 2টো HNO3 অর্থাৎ 4টে HNO3 আমরা এখানে লিখব। এবার 4টে HNO3 দিলে হাইড্রোজেন কত হয়ে গেল, 4টে হাইড্রোজেন, তাহলে আমাকে এখানে 2টো জল লিখতে হবে, তাহলেই বিক্রিয়াটা আমার ব্যালেন্স হয়ে গেল। নেক্সট আবার বলছি, নেক্সট পয়েন্ট একটা উদাহরণ দেখো, জিঙ্কের সঙ্গে আমরা NNO3 ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া করছি, সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া তৈরি হচ্ছে। তো এখানে জিঙ্ক কী করছে, এখানে 2 একক জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর নাইট্রোজেনের জারণ সংখ্যা 5 থেকে -3, অর্থাৎ এখানে বৃদ্ধি আমার হচ্ছে +5 থেকে -3 মানে 8 একক আমার হ্রাস পেয়েছে। তাহলে হ্রাস ইষ্ট বৃদ্ধি যদি করি 8:2, তার মানে 4:1, তাহলে আমাকে গুণ করতে হবে কি এর বিপরীত অনুপাত দিয়ে। কেন গুণ করব, কারণ জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করার জন্য। তাহলে আমি সেই জন্য কী করছি, জিঙ্কে বিক্রিয়াটাকে 4 দিয়ে গুণ করছি, আর NNO3 থেকে অ্যামোনিয়া এই বিক্রিয়াটাকে 1 দিয়ে গুণ করছি। এবার 4টে জেডিন করা হয়েছে, এখানেও 4টে জেডিন হওয়ার জন্য দেখো সোডিয়ামটা হয়ে গেছে 4 দুগুণে 8টা সোডিয়াম, কিন্তু NNO3-তে কটা আছে, 1টা সোডিয়াম, তাহলে এখনও 7টা সোডিয়াম প্রয়োজন। সেই 7টা সোডিয়ামের জন্য NOH-এর আগে আমি 7 খাওয়ালাম। তো NOH-এ 7 খাওয়ালে আমার এখানে দেখো আমার ব্যালেন্স হয়েই গেছে, শুধু একটা কি না জলটা ব্যালেন্স করতে হবে। জলটা ব্যালেন্সের জন্য এখানে কি করব না, এখানে দেখো আমার এখানে আমি হচ্ছে হাইড্রোজেনটা গুণে নিয়ে করতে পারি, সবচেয়ে ভালো যে 7টা হাইড্রোজেন আছে, আর কোনো হাইড্রোজেন নেই, তো অ্যামোনিয়াতে 3টা হাইড্রোজেন চলে গেছে, তাহলে বাকি 4টা হাইড্রোজেন জন্য এখানে 2টো জল খাওয়াবো। তাহলে সব শেষে জলটা খাওয়াতে হবে। তাহলে বলি ব্যালেন্স করবো কী করে না, আবার বলছি জারণ সংখ্যাগুলো প্রথমে লিখব, জারণ সংখ্যার হ্রাস ও বৃদ্ধি দেখব বিক্রিয়কের প্রতি অণুতে, সেটাকে সরলীকৃত করব এবং তার সমতা বিধানের জন্য কি করব, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি অনুপাতে বিপরীত অনুপাত দিয়ে আমরা বিক্রিয়াগুলিকে গুণ করব, এবং গুণ করার পর যদি কোনো আয়ন অতিরিক্ত থাকে সেই সংখ্যক আমাদের বিক্রিয়ক আমাদের যোগ করতে হবে, এবং সবশেষে হাইড্রোজেনটা ব্যালেন্সের জন্য আমাদের জল খাওয়াতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা সমীকরণগুলো ব্যালেন্স করতে পারি। তোমরা বাড়িতে কিছু প্র্যাকটিস করবে, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। এবার লাস্ট অংশ একদম আলোচনা করছি যে ধাতব যে অক্সাইড আছে, সেই ধাতব অক্সাইড বা অধাতব অক্সাইড, তাদের ধাতব অক্সাইড মানে আমরা জানি ক্ষারীয় হয়, অধাতব মানেই হচ্ছে আম্লিক হয়, কিন্তু তাদের মধ্যে কে তীব্র ক্ষারীয় কে তীব্র আম্লিক সেটাও আমরা বিচার করতে পারি এই জারণ সংখ্যা মেথডে। কীরকম দেখো, ম্যাঙ্গানিজের দেখো ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ এখানে ডাইম্যাঙ্গানিজ হেপ্টক্সাইড, এতগুলো অক্সাইড আছে।
এখানে দেখো জারণ সংখ্যা +2, 3, +4, +7। সর্বোচ্চ জারণ স্তরে আছে বলে এটা হচ্ছে আম্লিক হয়ে যায়। এটাই হচ্ছে এক মনে রাখবে ধাতব অক্সাইড, অথচ এটা একটা আম্লিক অক্সাইড। এটা হচ্ছে উভধর্মী এবং এই দুটো হচ্ছে ক্ষারীয়। অর্থাৎ ধাতব অক্সাইডের জারণ সংখ্যা যত বৃদ্ধি পাবে আম্লিক চরিত্র বাড়বে আর ক্ষারীয় চরিত্র কমবে। ঠিক একইভাবে দেখো ক্রোমিয়ামের অক্সাইড, ক্রোমিয়াম অক্সাইড, ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, হ্যাঁ, ডাইক্রোমিয়াম ট্রাই অক্সাইড, এখানে ক্রোমিয়াম ট্রাই অক্সাইড যদি নিয়েছি, এদের জারণ সংখ্যা দেখো +2, 3, +6। সর্বোচ্চ জারণ সংখ্যা আছে, এটা আম্লিক অক্সাইড হয়ে যায়। এটা উভধর্মী, এটা ক্ষারীয়। অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আম্লিক চরিত্রটা বাড়ছে আর ক্ষারীয় চরিত্র কমে। যদি ভ্যানাডিয়ামের বিভিন্ন অক্সাইড দেখি তাহলে দেখব যে এটা ক্ষারীয় অক্সাইড হয়, কিন্তু এই দুটো হচ্ছে আবার উভধর্মী টাইপের অক্সাইড হয়। ঠিক আছে, এদের আম্লিক চরিত্র হয় না অবশ্য, কিন্তু মানে ক্ষার ধর্মটা এদিকে ক্রমশ কমে, আর জারণ সংখ্যা যত কমে ক্ষার ধর্ম তত আমার বাড়ে। যদি আমি অধাতব অক্সাইডে আসি, অধাতব অক্সাইড দেখো ফসফরাসের আমি দুটো অক্সাইড নিচ্ছি, একটা P2O5, এটা P2O3, +3 জারণ স্তরে আছে, এটা +5 জারণ স্তরে আছে। জারণ সংখ্যা যত বেশি তার অ্যাসিডিটি তত বেশি, সেই জন্য P2O5 হচ্ছে বেশি আম্লিক। যদি কার্বনের দেখি, কার্বন মনোক্সাইডও হয়, কার্বন ডাইঅক্সাইডও হয়। এটা হচ্ছে +2 জারণ স্তরে আছে, এটা হচ্ছে +4 জারণ স্তরে। জারণ স্তর বেশি বলে এটা আম্লিক অক্সাইড, কিন্তু কার্বন মনোক্সাইড একটা প্রোস্ম অক্সাইড। ঠিক একইভাবে যদি ক্লোরিনের বিভিন্ন অক্সাইড দেখি, দেখো এটা হচ্ছে ডাইক্লোরিন মনোক্সাইড, এটা হচ্ছে ডাইক্লোরিন হেক্সা অক্সাইড, এখানে ডাইক্লোরিন হেপ্টা অক্সাইড, 7 মানে হেপ্টা। তো জারণ সংখ্যা দেখো +1, 6, +7। যেহেতু জারণ সংখ্যা সবচেয়ে বেশি, এর আম্লিক চরিত্র হচ্ছে সবচেয়ে বেশি, আর এর আম্লিক চরিত্র সবচেয়ে কম। তাহলে এইভাবে আমরা বিভিন্ন নির্ণয় করতে পারি, কার ক্ষারীয় ধর্ম বেশি, কার অম্ল ধর্ম বেশি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ব্যাপারগুলো ভালো ভালো করে দেখো, বারবার দেখো, বাড়িতে প্র্যাকটিস করো, ব্যাপারটা ক্লিয়ার হবে। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক বা কমেন্টসে আমাকে জানাবে, এবং এতে আমি উৎসাহ পাবো এবং আরও ভিডিও করতে আমার উৎসাহ পাবো। ঠিক আছে।